এখন আমি এই সাংস্কৃতিক জগৎটার মধ্যে দেখতে পাচ্ছি যে আগে আমরা যেই ধরনের গান বাজনা গুলো শুনতে অভ্যস্ত ছিলাম, আহ, এখন সেই গানের কিছুটা পাল্টে গেছে। আগে আমরা দেখতাম যে শিল্পীরা সাধারণত হারমোনিয়াম তবলা নিয়ে গান করতেন। এখন কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, ট্র্যাক আছে। বিভিন্ন রকম ট্র্যাক আছে। কারাওকেতে লোকে গান গান গাইছেন। তো সবার কাছে ব্যাপারটা অনেকটাই আরো বেশি কমার্শিয়াল হয়ে গেছে। আমরা আসবো এই কথাতে। একটু অন্য প্রশ্ন হয়ে যাচ্ছে বিকাশ দা, তোমার ব্যক্তিগত জীবন, স্কুল প্রথম কোন স্কুল তোমার? আমার জলপাইগুড়িতে প্রথম স্কুল হচ্ছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, সেটা ছিল হচ্ছে কদমতলা, যেটা মাদ্রাসা স্কুল বলে ওটাকে। দুটো সেকশন ছিল, একটা ছিল মাদ্রাসা আর একটা ছিল ANL রহমান বিদ্যানিকেতন। দুটোই ওই স্কুলেই হতো, বাংলা মাধ্যম। বাংলা মাধ্যম। আচ্ছা, আমি ANL রহমান বিদ্যানিকেতন যেটা ছিল প্রাইমারি সেকশনের মধ্যে, আমি সেখানে পড়াশোনা করেছি। মাদ্রাসা ময়দানে একই বিল্ডিং এর মধ্যে দুটো সেকশনের কাজ হতো, দুটো নাম ছিল। তারপরে তারপর আমি চলে আসি সোনারলা স্কুলে। কোন ক্লাস? সোনারলা স্কুলে ক্লাস 5-এ আমি ঢুকে যাই। আচ্ছা, তো ক্লাস 5 থেকে আমরা 11 পর্যন্ত সোনারলা স্কুলে পড়াশোনা করি। তখন হেডমাস্টার মশাই কে ছিলেন শোনাবো? আমাদের সবাই হেডমাস্টার মশাই ছিলেন। আমরা পেয়েছি 3 জনকে। প্রথম পেয়েছি আমি ধীরেন্দ্রনাথ দাস আচ্ছা। মহাশয়। দ্বিতীয়ত পেয়েছি আমি বীরেন্দ্রনাথ মিত্র। আচ্ছা তারপর কিছুদিন ছিলেন মহাবীর মুখোপাধ্যায়। আচ্ছা, হেডমাস্টার মশাই আমি পেয়েছি। তো তারপরে স্কুল জীবন। স্কুল জীবনটা পার করার পরে আমি যেহেতু বাবা বললেন যে ব্যবসায় যেতে হবে, আমার খুব জীবনে খুব শখ ছিল একটা, সেটা। তোমরা কি উচ্চ মাধ্যমিক দিয়েছো? না না, আমাদের সেই সময়টা সরাসরি উচ্চ মাধ্যমিক ছিল, মাধ্যমিক ছিল না। না। আমাদের সময় উচ্চ মাধ্যমিক ছিল, তারও আগে আমরা শুনেছি যেটা ছিল ম্যাট্রিকুলেশন, আচ্ছা। এটা ছিল। তাহলে উচ্চ মাধ্যমিক সোনাউল্লাহ স্কুল থেকে তোমার কোন ইয়ার? আমার উচ্চ মাধ্যমিক সমাজকে পাশ করি 1975। 1971। তারপরে তুমি কোথায় গেলে? তারপর আমি চলে যাচ্ছি, যেটা বলছিলাম আর কি, যে বাবার কথায় আমি চলে গেলাম ব্যবসায়। তখন ব্যবসায় সদ্য বাবার কাছে মানে শিখছি। আর জলপাইগুড়ি এসি কলেজ অফ কমার্সে আমি তখন কমার্স নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, তারপরে ওখান থেকে গ্রাজুয়েশন করলে? হ্যাঁ, গ্রাজুয়েশন করার পাশাপাশি তুমি ব্যবসা ঢুকে গেলে পুরো ব্যবসা। তা কখনো কি মনে এটা আসেনি যে আমি চাকরি করব? এখানে যদি বলতে হয় তাহলে খুব সত্যি কথা, যে আমার চাকরির থেকেও আমার বেশি শখ ছিল যেটা, সেটা হচ্ছে লিগ্যাল প্র্যাকটিশনার হওয়া। আচ্ছা, কিন্তু সেটা যেহেতু ব্যবসাটা দেখতে হবে, বাবারও বয়স হয়ে গেছিল, এবং তারপরে ভাবলাম যে ঠিক আছে। আর সেই সময়টায়, আমার স্কুল লাইফের সময়টায়, আমার সবসময় ছিল পেটের প্রবলেম। আচ্ছা, পেটের অসুখে ভুগতাম। তার সোনালী স্কুলের আমাদের কেমিস্ট্রির মাস্টারমশাই ছিলেন শ্যামাপদ সাহা। আচ্ছা, শ্যামাপদ সাহা আমাকে নাম দিয়েছিলেন, যখনই ডাকতেন আমাকে ডাকতেন দাওয়াই পেট খারাপ হবে। আচ্ছা। তো কারণ পেট খারাপের জন্য বিভিন্ন সময় আমাকে ছুটি নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। তো সেই কারণে ব্যবসাতে ঢুকে গেলাম। চাকরির দিকে বা অন্য কোনো প্রফেশনও, লিগাল প্র্যাকটিশনার হিসেবে সেদিকে যাওয়ার যে ইচ্ছা ছিল, সেটাকেও বাদ দিয়ে সরাসরি ব্যবসায় ঢুকে গেলাম। এবার সোনাউল্লাহ স্কুল তোমার কাছে একটা বিরাট, মানে বিরাট স্মৃতি। আমরা যারা তোমাকে চিনি জানি, আমরা খুব ভালো করে বুঝি, মানে স্কুল পাগল যাকে বলা যায়, তুমি সেরকম একজন মানুষ। এবার সেই স্কুল লাইফের কথা পুরোপুরি মনে আছে মোটামুটি? না, স্কুল লাইফের কথা খুব একটা ভালোভাবে মনে নেই। কিছু কিছু স্যারদের কিছু কিছু কথা, সেগুলো তো মনে থাকে। আর সেই সময়টা তো ওই আমাদের সময় বেঞ্চের উপরে কান ধরে দাঁড়ানো, আচ্ছা, দরজার বাইরে নীল ডাউন হওয়া, আচ্ছা, তারপর ওই যে মুরগি হয়ে শাস্তি পাওয়া, মুরগির মতন ভঙ্গিমা করে হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে, তো এগুলো তো সেই সময় শাস্তিগুলো ছিল। তাই এগুলো যে যে স্যার শাস্তি দিতেন, সেগুলো মাঝে মাঝে খুব মনে পড়ে। আর এখন ভাবি যে সেই শাস্তির প্রচলনটা ছিল বলেই আমরা কিন্তু স্যারদেরকে ভীষণভাবে সম্মান করতাম, ভয় পেতাম। তাদেরকে আমি কলেজ পার হয়ে যাওয়া, তাই ব্যবসা করার পরও যখন কোনো কোনো মাস্টারমশাইদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে দেখলে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়তাম। সেই সময়টা ছিল। এবার আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে প্রতিষ্ঠা পেয়েছো, তার পেছনে সোনাউল্লাহ স্কুলের অবদান কতটা বলে তুমি মনে করো? আমার শিক্ষা, প্রথম কথা হচ্ছে আমার শিক্ষা। পুরোটা আমার শিক্ষার ভিতটা তো সোনারগাঁ স্কুল থেকে। আচ্ছা, এবং সেই স্কুল থেকে আমি যদিও আমি 9, 10, 11 আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, তো সেদিক থেকে কিছু সামান্য হলে একটু জ্ঞান অর্জন করেছি। তারপর আমি কমার্স পড়লাম, কমার্স পড়ার পরে ব্যবসার দিক থেকে আরো অনেক কিছু আমি জানতে পারলাম। কিন্তু সোনারগাঁ স্কুলে স্যারদের ওই যে একটা ভীতি, যে অন্যায় করলে শাস্তি পেতে হবে,
পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করতে হবে। এই ভীতিটা কিন্তু আমাদের আজীবন, সেই ভীতিটা আমাদের কাজ করে গেছে। জীবনে যা কিছু করতে গেছি তখনই মনে হচ্ছে আচ্ছা ওই স্যার তো এরকম বলতেন, ওই মাস্টারমশাই এরকম বলতেন। তো মানে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই ভীতিটা একটা ভালোবাসা। অবশ্যই স্যারদের প্রতি ভীতি, মানে স্যাররা যে আমাদের বকতেন বা মারতেন, কোনো স্যারের আমাদের উপর কোনো আক্রোশ ছিল না যে আমাদের মারতেন। আচ্ছা, আমি পড়াশোনা করতে যদি না করি, আমি যদি হোম ক্লাস ঠিক মতন না করে নিয়ে যাই, কারণ সেই সময়টায় বাড়িতে বাবা মার এত বিশাল বড় ফ্যামিলি ছিল সেই সময়, যে বাবা মারা যে সন্তানদের প্রতি পড়াশোনার দিকে তীক্ষ্ণ নজর রাখবেন সেটা সবার পক্ষে সম্ভব ছিল না। সেই তীক্ষ্ণ নজরটা রাখতেন মাস্টারমশাইরা। যে আমি যদি হোম ক্লাস করে নিয়ে না যাই আমার শাস্তি পেতে হবে, আর ওই শাস্তির ভয়ে আমরা হোম ক্লাসটা করে নিয়ে যেতাম, আর করতাম বলেই আমাদের জ্ঞান বৃদ্ধি হয়েছিল। তোমার কি মনে আছে সেই সময় কমার্স কলেজের প্রিন্সিপাল কে ছিলেন? তোমার সময় ছিলেন না নরেশচন্দ্র। নরেশচন্দ্র ভৌমিক। আচ্ছা, এবার তারপর তুমি ব্যবসায় ঢুকে গেলে পুরোপুরি। তোমাদের এই যে স্বর্ণকারের ব্যবসা বা সোনার দোকান যেটা বলছি আমি, তো সেটা কি আদি ব্যবসা মানে পিতৃপুরুষের? না, এটা আমার বাবা শুরু করেছিলেন। আচ্ছা, এখানে এসে বাবার এক আত্মীয়ের কাছে প্রথম কাজ শুরু করেন, তারপর বাবা নিজে দোকান তৈরি করেন। সেই সময় বাবা কারিগর হিসাবে বাবা ছিলেন, এবং আমি পাশ করার পরেই যখন আমি দোকান করবো সেই সময়টায় সেন্ট্রাল এক্সাইজের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট বাবাকে বলেছিলেন যে আপনার ছেলে কিন্তু আপনার মতন কারিগর হবে না, দিন পাল্টে গেছে, শোরুমটা করে দিন। আচ্ছা, তারপর আমাদের তারপরে এই জায়গায় পৌঁছেছ। এবারে সাংস্কৃতিক জগতের কথা ফিরে আসছি। হ্যাঁ, আমি যতদূর জানি তুমি নিজেও খুব দারুণ সুন্দর গান গাও। সেই গানের অভ্যাসটা তুমি ছাড়লে কেন বলবো না, মানে কেন করছো না, এটা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমি জানতে চাইছি। বিকাশ দাস কেন গানের জগৎটাতে থেকে কিছুটা গুটিয়ে নিলেন নিজেকে? না, আমার সত্যি কথা বলতে আমি কোনো শিল্পী নেই, আদতেই কোনো শিল্পী না। আমি গানটাকে যে ছোটবেলার থেকে গানের রেয়াজটা বাড়িতে দেখেছি, নিজে গুনগুন করে গান গাইতাম, এবং তারপরে বাড়িতে যারা আসতেন সেই সময় তারা বলতেন তুই একটা গান কর, আমার গলার সুর নাকি ভালো ছিল, তারা বলতেন, আমি জানি না, বা তোমরা যারা হঠাৎ করে শুনেছো তারা হয়তো জানো। তো তখন থেকে গান করতাম, এবং আমি আমার কলেজে ঢোকার মুখে ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি কিন্তু কয়েকটা ফাংশনও গান করেছি। এবার একটু অন্য প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে এই সাংস্কৃতিক জগতের কথা বলছি। তুমি দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির বিভিন্ন প্রথিতযশা শিল্পী তথা উত্তরবঙ্গের শিল্পীদের সঙ্গে তুমি কানেক্টেড, যুক্ত। তোমার যখন স্টুডেন্ট লাইফ, তখন একটা পাড়ার ফাংশন, একটা ক্রেজ ছিল, বিভিন্ন কণ্ঠী ছিল, কিশোর কণ্ঠী, লতা কণ্ঠী, অমুক কণ্ঠী। তো তার পাশাপাশি আজকে সেই কণ্ঠী ব্যাপারটা নেই, পাড়ার ফাংশন উঠে গেছে, একটা বিরাট বড় চেঞ্জ। কিন্তু বিকাশ দাস আমি দেখতে পাচ্ছি সেই যুগেও যেভাবে ছিলেন, আজকেও যুগেও সেভাবেই একইভাবে অ্যাটাচড এই আজকের হাই টেকনোলজির যুগে। কিভাবে এই মডিফিকেশনটা আসলো? সেটা হচ্ছে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে। আচ্ছা, আমরা যে সময় যেই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি সেই সংস্কৃতির আবহ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। একদম। বর্তমান যুগে যেটা হচ্ছে সেটা আমি নিন্দনীয় মোটেই বলছি না, সবকিছু প্রশংসনীয়, কারণ আধুনিকীকরণ সকলেই চায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যে আমরা যখন কোনো শিল্পীকে দিয়ে আগে তার গান শুনেছি বা কোনো প্রোগ্রামে তাকে অনুরোধ করেছি গান গাওয়ার জন্য, তিনি সাবলীলভাবে এই অনুষ্ঠানে এসে গান গাইতেন। আচ্ছা, আর আজকের যে শিল্পী, সেই শিল্পীকে যদি গান গাইতে বলা হয় কোনো মঞ্চে, তাহলে তার দুটো ফ্যাক্টর দাঁড়ায়। প্রথম কথা হচ্ছে তার একটা নিজস্ব সাউন্ড সিস্টেমের চয়েস থাকে, সাউন্ড একটা দরকার হয়। আর তারপরে দরকার হচ্ছে তার যে মিউজিশিয়ান। আচ্ছা, এবং এখন আগে ছিল তবলা এবং হারমোনিয়াম, এর বাইরে তো তেমন কিছু ছিল না। আর তার পরবর্তীকালে যারা ফাংশনে একটু অর্কেস্ট্রা জাতীয় হতো, সেখানেও ছিল গঙ্গ, ট্যাঙ্গো বা আরো এরকম ধরনের গিটার টিটারের মতো ছিল, এগুলো সামান্য কিছু। কিন্তু আজকালকার দিনে মিউজিক অনেক ইনস্ট্রুমেন্ট এত কিছু বেড়ে গেছে, প্রচুর ইনস্ট্রুমেন্টের নামও আমি বলতে পারবো না। তো না, আমি দেখতে পাচ্ছি সেই আজকে নতুন প্রজন্মের যারা গায়ক বা যারা বাদ্যযন্ত্র আছে, তারাও তোমার সঙ্গে একই রকম ভাবে বন্ধুত্বপূর্ণ ভাবে বা দাদা হিসাবে তোমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, বা তুমিও তাদের সঙ্গে দারুণ ভাবে মিশছো। এটা সম্ভব কিভাবে হবে? ব্যাপার হচ্ছে যে আমি যদি কারোর সাথে মিশতে চাই ভালোভাবে, আমি যদি কারোর কাছ থেকে একটু সম্মান, একটু শ্রদ্ধা বা একটু ভালোবাসা যদি আমি কারোর কাছ থেকে চাই, তাহলে আমাকেও তার প্রতি সমান ভালোবাসাটা দিতে হবে।
ঠিক। এবং আমি দিতে পারি, হয়তো পারি বলেই তাদের সঙ্গে সবার সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে এবং সকলেই ভালো জায়গায় আছে, আমার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক। আর প্রথমে একটা কথা বলেছি, আমার মনে পড়ে না যে আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছি। সেটা দারুণ কথা। ঠিক।